মুভির শুরুতে আমরা লাল ড্রেস পরা একটি মেয়েকে দেখতে পাই যে তার গাড়ি থেকে নামছে। তার হাতে একটি বড় হাতুড়ি ছিল যেটি নিয়ে সে ভেতরে চলে যায় এবং সেখানে একজন কর্মরত শ্রমিককে খুবই নির্দয়ভাবে হত্যা করে। এভাবেই এই কাহিনীটি শুরু হয়। ইনায়া একটি মেয়ে যে মাত্রই জেল থেকে ছাড়া পেয়েছে। সে আসলে আগে একজন রাজনীতিবিদের বডিগার্ড ছিল, আর একদিন তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে সে তার সাজা পাওয়ার শেষ দিন। সে জেল থেকে বের হয়ে এসেছে। জেল থেকে বেরিয়ে সে সোজা তার ছোট বোন ইউহির কাছে চলে আসে, যার বয়স ছিল মাত্র 17 বছর। তার আচরণও ছিল একদম বাচ্চাদের মতো। ইনায়া তার ছোট বোনকে খুবই ভালোবাসত, তাই সে পুনরায় আর কোনো সমস্যায় জর্জরিত হতে চাইছিল না। ইউহি এখনও অনেক অবুঝ ছিল, তাই সে জানতো না যে এতদিন তার বড় বোন কোথায় ছিল। ইনায়াও তাকে কিছু বলে না, কারণ এতে তার উপর খারাপ প্রভাব পড়তে পারে। এখন ঘুমানোর আগে ইউহি বলে যে সে আগামীকাল স্কুলে যাবে না, কিন্তু ইনায়া তার কথাকে গুরুত্ব দেয় না এবং বলে যে তোমার স্কুলে যাওয়া উচিত, এতে তুমি পড়ালেখায় অনেক ভালো করতে পারবে। কিন্তু ইনায়া এটা জানতে চায় না যে ইউহি কেন স্কুলে যেতে চাইছিল না। সে কি কোনো সমস্যার মুখোমুখি হয়েছিল? যদি সে আজকে এটি জিজ্ঞেস করত, তাহলে আসন্ন দিনগুলোতে তাকে ওইসব দেখতে হতো না, আর ইউহিকেও সেই সব সহ্য করতে হতো না, যার ফলে তার পুরো জীবনে একটি কালো দাগ লেগে যায়। কি এমন হয়েছে, কোন ঘটনাটি সম্পর্কে বলা হচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন স্কুলে বিরতির ঘন্টা বাজে, আর সব শিক্ষার্থীরা লাঞ্চের জন্য যায়। এর মাঝখানে আমরা কিছু মেয়েকে দেখতে পাই যারা ইউহির কাছে আসে এবং তাকে বুলিং করা শুরু করে। এটা কিন্তু প্রথমবার ঘটেনি, বরং প্রতিদিনই ইউহির সাথে এসব ঘটে যাচ্ছিল। এমনকি একদিন যখন সে বাসায় যাচ্ছিল, তখন তারা তাকে বিরক্ত করতে থাকে এবং তাকে বাসায় যেতে দেওয়ার পরিবর্তে একটি অ্যাডাল্ট ক্লাবে নিয়ে যায়। ইউহি বাসায় যেতে চায় এবং তাদের সামনে হাত জোড় করে, তবুও তারা তার কোনো কথাই শোনে না, কারণ সেদিন তাদের মাথায় ভূত চেপে বসেছিল। আর তারা এমন একটি কাজ করতে যাচ্ছিল যা সম্পর্কে ইউহি কখনো কল্পনাও করতে পারেনি। তারা আসলে কিছু টাকার জন্য ইউহিকে কিছু ছেলের কাছে বিক্রি করে দেয়। সেই ছেলেগুলো ইউহিকে নিজের সাথে নিয়ে যায় এবং তার সাথে অনেক খারাপ কাজ করে। ইউহি চিৎকার করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আর্তনাদ শোনার জন্য সেখানে কেউই ছিল না। এদিকে যখন স্কুল ছুটি হয়ে যায়, তখন ইনায়া চিন্তায় পড়ে যায় যে এখনো ইউহি বাসায় ফিরল না কেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে সব জায়গায় কল করতে শুরু করে, কিন্তু কেউ কিছুই জানতো না যে ইউহি কোথায় চলে গিয়েছিল। ইনায়াও কোনো ধারণাই ছিল না যে তার প্রিয় ছোট বোনকে কয়েকজন ছেলে ধনী লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা ঠিকই শুনেছেন, সেই ছেলেগুলো নিজেদের অত্যাচার করা শেষ করে ইউহিকে অন্যদের কাছে সঁপে দিয়েছিল। কিন্তু তারাও অনেক চালাক ছিল। তারা জানতো যে যদি এই ঘটনাটি পুলিশ জানতে পারে, তাহলে তারা কাউকেই ছাড়বে না। এজন্য যখনই সেই ধনী লোকগুলোদের কেউ ইউহির সাথে খারাপ কিছু করতে যেত, তখনই তারা গিয়ে সেই লোকটিকে ধরে ফেলার ভান করত। যদিও তারা আগেই টাকা নিয়ে রাখত, তবুও তারা পুনরায় সেই লোকদের কাছ থেকে টাকা চাইত। এভাবে সেই ছেলেগুলো ইউহিকে পতিতাবৃত্তির কাজে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু একদিন তাদের সব পরিকল্পনা গড়মিল হয়ে যায়, কারণ প্রতিদিনের মতোই তারা ইউহিকে ধনী লোকেদের কাছে পাঠাতো। কিন্তু তাদের মধ্যে একজন গ্যাংস্টার ছিল যে তাদের সবাইকে অনেক মারধর করতে থাকে। আর যখন তারা তাকে ব্ল্যাকমেল করতে যায়, তখন সেই গ্যাংস্টার তাদের ফোন ছিনিয়ে নেয় আর সকল ভিডিও ডিলিট করে দেয়। অন্যদিকে ইনায়া দিন রাত এক করে তার বোনকে খুঁজে যাচ্ছিল। সে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু সে কিছুই জানতে পারে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে সে স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করবে। যদিও এই কাজটি তার আরও আগেই করার কথা ছিল, কিন্তু তবুও সঠিক কাজের জন্য দেরি কিছুই না বন্ধুরা। সে সোজা স্কুলের প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু সে তো ইউহিকে নিয়ে তার অভিযোগের লিস্ট বলেই কুল পাচ্ছিল না। যেমন ইউহি লেখাপড়ায় দুর্বল ছিল, সে প্রতিদিন স্কুলে আসতো না ইত্যাদি। আমাদেরই উচিত হয়নি তাকে এই স্কুলে ভর্তি করা। এসব শুনে ইনায়া অনেক অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত তার ছোট বোন তার সাথে এসব কিছুই শেয়ার করেনি। স্কুল থেকে কোনো ক্লু না পেয়ে সে নিরাশ হয়ে চলে যেতে থাকে, আর তখনই তাকে একটি মেয়ে এসে থামিয়ে দেয়। মেয়েটি আসলে ইউহিরই সহপাঠী ছিল। সে ইনায়াকে একটি ভিডিও দেখায় যেটি সেই মেয়েরা বানিয়েছিল এবং যেখানে ইউহি অনবরত চিৎকার করে যাচ্ছিল। সে ভিডিওটি দেখে ইনায়া বুঝতে পারে যে সেদিন কেন ইউহি স্কুলে যাওয়ার জন্য মানা করেছিল, আর কেনই বা তার ক্লাস অ্যাটেন্ডেন্স এত কম। সে এটাও বুঝতে পেরেছিল যে যখন সে জেলে ছিল, তখন তার বোনের সাথে প্রতিনিয়ত এসব হচ্ছিল। এরপর সে ওই মেয়েটির কাছে থেকে সেই মেয়েগুলোর নাম জেনে এবং তাদেরকে খুঁজতে শুরু করে।
অনেক খোঁজার পর সে তাদেরকে খুঁজে পায় এবং দেখে যে তারা ওয়াশরুমের দিকে যাচ্ছে। ইনায়া তাদের পিছু নেয় এবং তাদের সিনিয়র যখন তাকে দেখে তখন সে তাকে একটি সাধারণ মেয়ে ভেবে ভুল করে বসে। কিন্তু ইনায়াও তাদের বুঝিয়ে দেয় যে সে কোনো সাধারণ মেয়ে নয় এবং তারা তার সামনে এক মুহূর্তও টিকতে পারে না। সে তাদের সবাইকে এক এক করে মারতে শুরু করে এবং বলে যে এখন আমাকে বলো যে তোমরা ইউহির সাথে কি কি করেছো। এরপর একটি মেয়ে নিজের মুখ খুলে এবং সে বলে যে তারা তার বোনকে কয়েকজন ছেলের কাছে বিক্রি করে দিয়েছে। এটা শুনে সে খুব বেশি রেগে যায় এবং তার মাথা নষ্ট হয়ে যায়। সে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যায় এবং বলে যে তাকে সেই ছেলেগুলোর বাসায় নিয়ে যেতে। সেখানে গিয়ে সে একটি ছেলেকে পেয়েও যায়। সেই ছেলেটি সেখানে একাই ছিল। ইনায়া প্রথমে তার 12টা বাজিয়ে দেয়, পরে ইউহি সম্পর্কে জিজ্ঞেস করে। ছেলেটি বলে যে সে তার বোনকে একজন গ্যাংস্টারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে। তারা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই গ্যাংস্টার অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তারা নিজেদের জীবন নিয়ে পালিয়ে এসেছে। ইনায়া তার কাছ থেকে সেই গ্যাংস্টারের ফোন নাম্বার নিয়ে নেয়। সে তাকে একটি কার্ড দেয় যেটি হ্যাপি ক্যাশিয়ার নামে রেজিস্টার করা ছিল। সে তখনই সেই নাম্বারে কল করে, কিন্তু কেউ কল ধরছিল না। সব শেষে সে ভাবতে থাকে যে তার পুলিশকে জানানো উচিত, হয়তো তারা তাকে সাহায্য করতে পারবে। কিন্তু ইনায়া কেবলই জেল থেকে ছাড়া পেয়েছিল, তাই যদি পুলিশ এই বিষয়ে জানতে পারে তার জন্য সমস্যা পরে আরও বেড়ে যেতে পারে। এজন্যই সে নিজেই এই বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার কাছে শুধু একটিই ক্লু ছিল, আর তা হলো সেই গ্যাংস্টারের গাড়ির নাম্বার। আর শুধু গাড়ির নাম্বার দিয়ে সেই গ্যাংস্টারকে খুঁজে বের করাটা ইনায়ার জন্য খুব মুশকিল ছিল। কিন্তু সে শুধু তার বোনকে নিয়েই ভেবে যাচ্ছিল, আর তার জন্য সে যে কোনো কিছু করতে পারত, এমনকি জেলে যেতেও সে দ্বিধা করতো না। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেই গ্যাংস্টার প্রথমে নিজে ইউহিকে ব্যবহার করে এবং পরে জং নামের একজন লোকের কাছে $2 লাখ বিনিময়ে বিক্রি করে দেয়। জংয়ের কাজই ছিল এটা, তার জন্য এটা কোনো নতুন বিষয় ছিল না। সে ইউহিকে নিজের সাথে নিজের জায়গায় নিয়ে যায় এবং সেখানে তার সাথে অনেক খারাপ কাজ করে। সেখানে জংয়ের একজন অ্যাসিস্ট্যান্টও উপস্থিত ছিল, যে মেয়ে ছিল, কিন্তু সে টাকার নেশায় অন্ধ ছিল। এদিকে ইনায়া সারা শহরে সেই নাম্বারের গাড়ি খুঁজতে শুরু করে। প্রথমে সে সকল শপিং মলের পার্কিং এরিয়াতে গিয়ে খোঁজ করে এবং পরে সে এক এক করে বড় বড় অফিসারদের পার্কিং এরিয়াতেও চেক করে। অবশেষে সে সেই রেড লাইট এরিয়া পার্কিংয়ে পৌঁছে যায়, যেখানে সে একটি রূপালী রঙের মাস্টাং দেখতে পায়, যেটিতে সেই নাম্বারই লাগানো ছিল। এর মধ্যে সেখানে সেই গ্যাংস্টার চলে আসে এবং গাড়িটি স্টার্ট করে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর ইনায়া প্রথমে তার গাড়ির নাম্বার থেকে তার ফোন নাম্বার বের করে এবং তারপর তাকে কল করে, কিন্তু সে তার কল ধরছিল না এবং গাড়ি চালিয়ে যাচ্ছিল। এজন্য ইনায়াকে বাধ্য হয়ে তার গাড়িতে ধাক্কা দিতে হয়। এরপর সে নিজের গাড়ি থেকে বের হয় এবং সেই গ্যাংস্টারকে কারেন্ট শক দিয়ে তার গাড়িতে উঠে বসে। সে তার গলায় একটি দড়ি পেঁচিয়ে দেয় এবং বলে যে এখন আমাকে আমার বোনের কাছে নিয়ে চলো। এখন সেই গ্যাংস্টারের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু সে এত সহজে নিশ্চয়ই ইনায়াকে তার বোনের কাছে নিয়ে যেত না, তাই সে গাড়িটি মাঝপথে এদিক ওদিক ধাক্কা খাওয়ায় এবং এতে ইনায়া আঘাত পেয়ে যায়। এরপর সেই গ্যাংস্টার সুযোগ পেয়ে যায় এবং তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। মাঝখান দিয়ে সে বলে যে তোর বোন আমার কোনো কাজেই ছিল না, তাই আমি তাকে জংয়ের কাছে বিক্রি করে দিয়েছি। এটা শুনে ইনায়া আরও অনেক বেশি ক্ষেপে যায় এবং তাকে এত মারে যে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে তার গাড়ির ডিকিতে আটকে রাখে এবং তার ফোন থেকে জনের ফোন নাম্বার বের করে আর তার ঠিকানাও সে বের করে ফেলে। এরপর সে দ্রুত জংয়ের কাছে পৌঁছে যায়। তার এই যাত্রা কঠিন ছিল, কিন্তু সে তার ছোট বোনকে খুঁজে তবেই শান্ত হবে। তার জন্য তাকে যাই করতে হবে সে করবে। এরপর ভেতরে ঢুকতেই সে ওই অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যে ইউহির চুলের ক্লিপ পরেছিল, যেটি কিছুদিন আগেই ইনায়া তাকে উপহার হিসেবে দিয়েছিল। ইনায়া প্রথমে তো সেই অ্যাসিস্ট্যান্টকে মারতে শুরু করে, কিন্তু পরে সুযোগ বুঝে জং চাকু নিয়ে ইনায়ার ওপর আঘাত করে, যেটি সোজা তার পিঠে লাগতেই যাচ্ছিল, কিন্তু সে বেঁচে যায়। এরপর ইনায়া তাকে মারতে শুরু করে এবং দেখিয়ে দেয় যে সেও একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে। সে তাকে এত মারতে শুরু করে যে সে নিজেই বলে দেয় যে সে ইউহিকে বিক্রি করে দিয়েছে। তখনই জংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে যে চুক্তি হওয়ার আগে তোমার বোন তার বাসায় কলও করেছিল, কিন্তু কেউ সেটি ধরেনি। এরপর সে একটি দোকানেও কল করেছিল, কিন্তু কল ধরে কেউ কিছু বলেনি। এদিকে আমরা শেনকেও দেখতে পাই, যে ইউহিকে নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আর একটি গ্যাস স্টেশনে গাড়ি থামায়। এর সুযোগ নিয়ে ইউহি সেখান থেকে পালিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে উঠে বসে, যেটি কিছুক্ষণ পরে চলতেও শুরু করে। কিন্তু শেন ছিল অনেক শক্তিশালী, এজন্য সে ওই বাসটি থামিয়ে দেয় এবং ভেতরে ঢুকে ইউহিকে খুঁজে পায়। সে তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসে এবং বাসের সবাইকে বলে যে ইউহি আমার বোন আর সে মানসিক অবস্থা ভালো নয়,
এজন্য সে বারবার বাসা ছেড়ে পালিয়ে আসে। এসব শুনে কেউ আর কিছুই বলে না এবং সবাই তার কথা বিশ্বাস করে ফেলে। সে রাস্তা দিয়ে ইউহিকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল। এমন সময় তার কাছে একজন রাজনীতিবিদের কল আসে, যে ছিল সেনের বস। সে তাকে বলে যে সে ওই মেয়েটিকে ধরে ফেলেছে। অন্যদিকে ইনায়া সেই দোকানদারের কাছে যায় যেখানে ইউহি কল করেছিল। হতে পারে সে কোনো সাহায্য করতে পারে। কিন্তু এসবের মাঝখানে প্রথমে সে সেই গ্যাংস্টারকে গাড়ির ডিগি থেকে বের করে এবং তার হাত ভেঙে তাকে সেখানেই মরার জন্য ছেড়ে চলে যায়। এরপর সে পৌঁছে যায় একটি বৃদ্ধ লোকের দোকানে, যে এটা জানতো না যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ইউহির বড় বোন। এজন্য সে তাকে সবকিছু বলতে শুরু করে যে কিভাবে সে প্রতিদিন ইউহিকে কমিক্স দেওয়ার বাহানায় তার সাথে খারাপ কাজ করত এবং এতে তার বন্ধুরাও তার সঙ্গ দিত। এসব শুনে ইনায়া রেগে আগুন হয়ে যায় এবং সে দোকানের দরজায় তার আঙুল ফাঁসিয়ে সেগুলো কেটে দেয়। সেই লোকটি যখন ব্যথায় চিৎকার করছিল তখন ইনায়া তার কাছে তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞেস করে। এসব করার সময় ইনায়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরে যাচ্ছিল। সে এটা ভেবে ভেতর থেকে ভেঙে গিয়েছিল যে যাদেরই তার বোনের সাথে দেখা হয়েছিল তারা প্রত্যেকেই তাকে ব্যবহার করেছিল। এরপর সেই লোকটি বলে যে তার বন্ধুরা কোথায় আছে। এরপর আমরা একজন ফটোগ্রাফারকে দেখতে পাই, যে এটা বলে মেয়েদের ছবি তুলতো যে সে তাদেরকে মডেল বানাতে সাহায্য করবে। সে ইউহিকেও এটা আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবতা এমন ছিল না। যখন ইনায়া সেখানে পৌঁছায় তখন আগে থেকেই সেখানে ইউহির একটি ছবি ফ্রেমে বন্দি অবস্থায় ঝুলানো ছিল। সে যেহেতু আগে থেকে সব জেনে এসেছিল তাই সে কোনো কিছু জিজ্ঞেস না করেই সেই ফটো ফ্রেমটি প্রথমে তার মাথায় ঢুকায়, তারপর তার গলা কাটার আগে তার অন্য বন্ধুদের সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর সে তাকে জীবন্ত লাশ হিসেবে সেখানে ফেলে রেখেই চলে যায়। এরপর আমরা সেই দৃশ্যটি দেখতে পাই যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ইনায়া একটি গাড়ি থেকে নামে এবং সোজা সেই গ্যারেজ কর্মীর কাছে যায় আর তার হাতটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং জিজ্ঞেস করে যে তুমি আমার বোনের সাথে কি করেছো। এরপর সেই গ্যারেজ কর্মী এক এক করে সকল সত্যি বলতে শুরু করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যখন ইনায়া জেলে যায়নি। সেই গ্যারেজ কর্মী বলে যে একদিন আমার গ্যারেজে পার্ক নামের একজন রাজনীতিবিদের গাড়ি সার্ভিসিং এর জন্য এসেছিল। সেদিন আমার সেই দোকানের বন্ধু ইউহিকে কমিক্স বুক দেওয়ার ছলে সেখানে ডেকে এনেছিল। এরপর আমরা সবাই মিলে সেই গাড়িতে বসে ইউহির ওপর যৌন নির্যাতন চালাই আর তারপর তাকে ছেড়ে দেই। কিন্তু যখন গাড়িটি পার্কের কাছে ফেরত যায় তখন সে গাড়িতে ইউহির অন্তর্বাস দেখতে পায়। আর এরপর সে আমাকে কল করে আর আমি বাধ্য হয়ে তাকে সবকিছু বলে দেই। এরপর থেকে প্রতিদিন সে স্কুল শেষে ইউহিকে নিয়ে যেত এবং তার সাথে খারাপ কাজ করত। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে কেন প্রতিদিন ইউহি এত দেরি করে বাসায় ফিরত। এই বিষয়টি জানার জন্য ইনায়া একদিন ইউহির স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, যেখানে সে দেখে যে ইউহি একটি বিলাসবহুল গাড়িতে উঠছে আর তারপর সেটি একটি হোটেলের সামনে গিয়ে থামছে। সেই গাড়ির ভেতরে পার্ট ছিল, এই জন্য সে সোজা তাদের হোটেলের ঘরে পৌঁছে যায় এবং একটি স্ক্রুড্রাইভার দিয়ে পার্কের চোখ ফেরে দেয় আর তার ছোট বোনকে উদ্ধার করে। এরপর সেই রাজনীতিবিদ নিজের ক্ষমতা ব্যবহার করে ইনায়ার ওপর মামলা করে দেয় আর নিজে নির্দোষ প্রমাণিত হয়। এটাই কারণ ছিল যে ইনায়া গত 6 বছর ধরে জেলে ছিল, তাও একটা মিথ্যা আরোপের কারণে। এরপর একদিন যখন পার্ক আবারও ইউহিকে দেখে তখন সে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, তাই সে আবারও তাকে উঠিয়ে নেয় আর এইসব খেলা খেলতে থাকে। এরপর ঘটনাটি বর্তমানে ফিরে আসে আর আমরা জানতে পারি যে এই মুহূর্তে ইউহি পার্কের ম্যানেজারের কাছে আছে। সেই ম্যানেজার ইনায়াকে ভালো মতো চিনত এবং তারা বন্ধু ছিল। এজন্য সে তাকে কল করে বলে দেয় যে তার বোন আসলে রাজনীতিবিদ পার্কের সরকারি বাসায় আছে। এরপর ইনায়া তার বন্দুক নিয়ে সেই বাসায় পৌঁছে যায় আর ঢোকার সময় সে এক এক করে প্রত্যেকটি গার্ডকে খুবই নির্দয়ভাবে মেরে ফেলতে থাকে। কিছুক্ষণ পরেই তার বন্দুকটি আমরা পার্কের মাথায় ঠেকানো অবস্থায় দেখতে পাই। সে সরাসরি তার বোনের কথা জিজ্ঞেস করে, কিন্তু তখনই সেখানে কয়েকজন গার্ড চলে আসে আর সুযোগ নিয়ে পার্ক সেখান থেকে চলে যায়। এরপর ইনায়া প্রথমে সেই গার্ডগুলোকে মেরে ফেলতে শুরু করে এবং গাড়ি নিয়ে পার্কের পিছু নেওয়া শুরু করে। এর মধ্যে পার্ক তার ম্যানেজারকে কল করে বলে যে সে যেন ইউহিকে মেরে ফেলে, কিন্তু ম্যানেজার সেটা করে না, বরং সে ইনায়াকে নিজের লোকেশন জানিয়ে দেয় এবং দ্রুত সেখানে পৌঁছাতে বলে। কিন্তু তার আগে ইনায়াকে পার্কের খেলা শেষ করতে হতো, এই জন্য সে তার গাড়িকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া শুরু করে। এমনকি সে তাকে গুলিও করে, কিন্তু গুলিটি তার হাতে গিয়ে লাগে, এজন্য সে বেঁচে যায়। এর মধ্যে হঠাৎ ইনায়ার গাড়িতে একটি বড় গর্তে আটকে যায়, যেটির সুযোগ নিয়ে পার্ক পালিয়ে যায় এবং সে সোজা ম্যানেজারের কাছে গিয়ে পৌঁছায়। কারণ এতক্ষণে সে জেনে গিয়েছিল যে ম্যানেজার আর ইয়ানা একে অপরের বন্ধু আর সে তখনও ইউহিকে মারেনি।
পার্ক এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ তার ম্যানেজারের জীবন নিয়ে পূরণ করে। এদিকে ইনায়া হোটেলে যায় এবং নিজেকে প্রস্তুত করতে থাকে, কারণ এখন তাকে সোজা পার্কের বডিগার্ডের সাথে মোকাবেলা করতে হবে। সে নিজের ক্ষতগুলোতে ব্যান্ডেজ লাগানোর পর গাড়ি নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে সবাই তার অপেক্ষা করছিল। কিন্তু ইনায়াও প্রস্তুত হয়ে এসেছিল। সে চমৎকার কৌশলে সবাইকে মারপিট করা শুরু করে, কিন্তু এক এক করে পার্কের বডিগার্ডের সংখ্যা যেন বেড়েই চলেছিল। আর এদিকে ইনায়ার বন্দুকের গুলিও শেষ হতেই নিয়েছিল। অন্যদিকে আমরা পার্কে দেখতে পাই যে ইউহিকে নিয়ে একটি ঘরে যায় আর সেই ঘরের জানালা দিয়ে নিজের বড় বোনের মৃত্যু দেখতে বলে। ইউহি কাঁদতে থাকে আর সেখান থেকে ইনায়াকে ডাকতে শুরু করে যে মেঝেতে লুটিয়েছিল। তার অবস্থা মুমূর্ষু ছিল, কারণ সেই বডিগার্ডগুলো অনবরত তাকে মেরেই যাচ্ছিল। এরপর হঠাৎই ইনায়ার হুঁশ হয় যে যদি সে আজকে না উঠতে পারে তাহলে পার্ক ও তার লোকগুলো তাকেও তার ছোট বোনকে মেরে ফেলবে। এজন্য সে সাহস করে আবারও তাদের মোকাবেলা করার জন্য উঠে পড়ে, আর এইবার সে দেখিয়ে দেয় যে সে কে। এরপর সে সোজা সেই ঘরে গিয়ে পৌঁছায় যেখানে আগে থেকেই পার্ক তার জন্য অপেক্ষা করছিল। এখন দুজনের মধ্যে তুমুল মারামারি চলতে থাকে, আর তখনই ইনায়ার চোখ যায় সোফার দিকে যেখানে ইউহি অজ্ঞান অবস্থায় পড়েছিল। এর এই সুযোগ নিয়ে পার্ক ইনায়ার পেটে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু পর মুহূর্তে সেই চাকুটি ইনায়া পার্কের পেটেও ঢুকিয়ে দেয়। এরপর সে তার সকল রাগ ক্ষোভ পার্কের উপর মারতে মারতে তাকে শেষ করতে থাকে। তার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, কিন্তু তবুও সে পার্ককে মারতে থাকে, আর অবশেষে পার্ক মারা যায়। এত মারামারি, এত লড়াই আর এত বিপদ পেরিয়ে অবশেষে ইনায়া তার প্রিয় ছোট বোনকে বাঁচাতে পারে। এখানে ইনায়া অনেক শোচনীয়ভাবে আহত হয়েছিল। তার পেট থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তার ব্যথার ঔষধ যেন তার ছোট বোনই ছিল, যাকে নিজের কাছে সুস্থ ও নিরাপদভাবে ফেরত পেয়ে সে নিজের সকল দুঃখ ভুলে থাকতে পারত। এরপর মুভির শেষে আমরা দেখতে পাই যে সে নিজের ও ছোট বোনের সকল জিনিসপত্র গুছিয়ে নেয় এবং শহর ছেড়ে চলে যায়। তার ছোট বোনের সাথে এত কিছু হয়েছিল যে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। তাকে দেখে ইনায়ার চোখে পানি চলে আসে, আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতে এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।